আমাদের সংগঠন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির 10ম রাজ্য সম্মেলন আমরা গতকাল শুরু করেছি 7ই মার্চ। আজকে আমরা এই সম্মেলন সমাপ্ত করেছি। আমাদের গতকালকে বেলা 1টায় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, তার মধ্যে দিয়ে আমরা আমাদের এই সম্মেলনের সূচনা করি। তারপরেই আমরা সম্মেলনের প্রকাশ্য অধিবেশনে আমরা মিলিত হই এই আগরতলা টাউন হলে। এই সম্মেলন মঞ্চে এবং নগরের নামকরণ আমরা করি কমরেড সীতারাম ইয়েচুরি নগর, কমরেড বিধুভূষণ মালাকার, কমরেড মোহনলাল দাস, কমরেড দুলালী ধানুক ও কমরেড হরিচরণ সরকার মঞ্চ। এই নামে আমরা টাউন হলে এই সম্মেলন অনুষ্ঠিত করি। আমাদের সম্মেলনে উদ্বোধনী পর্বের প্রধান বক্তা ছিলেন আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী, আমাদের সর্বভারতীয় সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চের সর্বভারতীয় নেতা ডক্টর বিক্রম সিং এই উদ্বোধনী পর্বে বক্তা ছিলেন এবং সম্মেলনে ছিলেন। তারপরে উদ্বোধনী পর্ব শেষ করে আমরা শুরু করি প্রতিনিধি সম্মেলন। প্রতিনিধি সম্মেলনে আজকে সকালবেলা আমাদের রাজ্যের জননেতা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার এই প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন। এছাড়া আমরা গতকালকেই 7ই মার্চ প্রতিনিধি সম্মেলন আমরা শুরু করি। আমাদের রাজ্য কমিটির তরফ থেকে প্রতিবেদন, খসড়া প্রতিবেদন আমরা সেখানে উপস্থিত করি। আমাদের সম্মেলনে সারা রাজ্য থেকে মোট 617 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তার মধ্যে মহিলা প্রতিনিধি ছিল 68 জন। আমরা এই সম্মেলন প্রক্রিয়া শুরু করি অনেক আগে থেকেই। আমরা গত বছরের জুন জুলাই মাস থেকে শুরু করি। আমরা আমাদের প্রাথমিক কমিটির 661টি কমিটির সম্মেলন করে, তারপরে অঞ্চল সম্মেলন, মহকুমা সম্মেলন, তারপরে হচ্ছে জেলা সম্মেলন, তা শেষ করে রাজ্য সম্মেলনে আমরা মিলিত হয়েছি। এই পর্বের সমস্ত প্রক্রিয়াটা আমরা এই শেষ করে রাজ্য সম্মেলনে এসে মিলিত হয়েছি। তো আমাদের এই সম্মেলনে সারা রাজ্য থেকে যারা প্রতিনিধিরা এসেছেন তাদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেছে 28 জন প্রতিনিধি, তারা অংশগ্রহণ করেছেন। এবং সামগ্রিক আলোচনার মধ্যে যেটা উঠে এসেছে, সারা দেশের দলিতদের উপর যে আক্রমণ চলছে এটা দিনের পর দিন বাড়ছে। বিশেষ করে 2014 সালে বিজেপি সরকার আসার পর থেকে এই দলিতদের উপর আক্রমণ বেড়ে গিয়েছে। এটা যেমন একটা দিক, সামাজিকভাবে নির্যাতন, অর্থনৈতিক দিক থেকেও দলিত অংশের মানুষের উপর যেমন অর্থনৈতিক শোষণ, এটা সামগ্রিকভাবে সব অংশের গরিব মানুষের, কি কৃষক বলি, শ্রমিক বলি, সাধারণ মানুষ, বেকার যুবক, তাদের কর্মসংস্থান দিনের পর দিন কমে আসছে। কৃষকদের ন্যায্য মজুরি পাচ্ছে না। ক্ষেত মজুর অংশের যারা আছে, সর্বভারতীয় ক্ষেত্রেই সবচেয়ে বেশি হচ্ছে তফসিলি অংশের মানুষ। এটা প্রায় 50%-এর উপরে তফসিলি অংশের মানুষ। তো আজকে সব দিক থেকে এই আক্রমণ সংগঠিত হচ্ছে, এই বিষয়গুলি উঠে এসেছে। সর্বভারতীয় ক্ষেত্রে এই যে MGN রেগার পরিবর্তন করে তাকে দিনের পর দিন সংকুচিত করে নিয়ে আসা হয়েছে, এই বিষয়গুলি এসেছে। যেভাবে কর্মসংস্থান কমে যাচ্ছে, চাকরি কমে যাচ্ছে, একচেটিয়া পুঁজির হাতে সমস্ত সম্পদ তুলে দেওয়ার জন্য এই ব্যবস্থা করছে। উদারীকরণের যে মূল বিষয়, বেসরকারীকরণ করা, তফসিলি অংশের মানুষের জন্য যে সাংবিধানিক অধিকার সংরক্ষণ, সরকারি সম্পদ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি চাকরি থাকলেই সংরক্ষণ থাকে, এই সুযোগ পাওয়া যায়। কিন্তু দিনের পর দিন বেসরকারীকরণের ফলে এই জায়গাটাও সংকুচিত হয়ে আসছে। তেমনি কেন্দ্রীয় বাজেটে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া, সাব প্ল্যানকে তুলে দেওয়া, এই সমস্ত কিছু মিলে
এবং আক্রমণ যেভাবে বাড়ছে, এই SC ST অ্যাট্রোসিটি অ্যাক্ট, তাকে ভিত্তি করে এই দলিত অংশের মানুষকে রক্ষা করা, SC ST তাদেরকে রক্ষা করা, সেটা আমরা দেখছি দিনের পর দিন এটা লঘু হয়ে যাচ্ছে। এই ঘটনা বাড়ছে প্রতি বছর, কিন্তু তার সাজা প্রাপ্তির যে ঘটনা, এটা কমে যাচ্ছে। সর্বভারতীয় ক্ষেত্রে এই ঘটনাগুলি আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি এটা চরম অব্যবস্থার মধ্যে চলছে, চরম সংকট চলছে। যেমন কর্মসংস্থানের প্রশ্নে রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি একটাও পালন করছে না। যে প্রথম বছরেই যখন 18তে ক্ষমতায় আসে 50,000 চাকরি দেওয়ার কথা ছিল, আমরা দেখেছি এখন পর্যন্ত এই সরকার এখনো 20,000 চাকরি দিতে পারেনি। তো আমরা এখন আমাদের বিধায়করা যখন বিধানসভায় প্রশ্ন উত্থাপন করছেন, তখন দেখা যাচ্ছে যে 56,000 শূন্য পদ। তো সেই জায়গার মধ্যে কর্মসংস্থান নেই, চাকরি নেই। চাকরি হলে তো SC ST তাদের রিজার্ভেশন থাকবে বা সাধারণ বেকার যুবকরা চাকরি পাবে। সেই জায়গার মধ্যে বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। MGN রেগার কাজ এই এখন 35-40 দিনে নেমে এসেছে। এই কাজ গ্রামীণ অংশের মানুষের বেঁচে থাকার প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করত। এটা কমে এসেছে। এখন তো নাম পরিবর্তন করে রাজ্য সরকারের উপর দায় দায়িত্ব অনেকটা চাপিয়ে দিয়ে 40% টাকা রাজ্য সরকার ব্যয় করতে হবে। আগামী দিন এই কাজ আরও সংকুচিত হয়ে যাবে। তেমনি শহর এলাকাতে যে 2F ছিল আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়ে, সেটাও আজকে তুলে দিয়ে কাজ কমিয়ে দিয়ে এই সামগ্রিক যে অর্থনৈতিক সংকট, এটা চরম আকার ধারণ করেছে। পাহাড়ে বলেই, গ্রামে বলেই অনাহার মৃত্যু শুরু হয়েছে, শিশু সন্তান বিক্রি ঘটনা শুরু হয়েছে। সর্বশেষ শিশু বিক্রির ঘটনা ঘটেছে ওই ধর্মনগরের লালছড়াতে। রবীন্দ্র দাসের সন্তান জন্মগ্রহণ করেছে 2রা ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি বিক্রি করে দিয়েছে। সে একজন SC লোক। শেষ পর্যন্ত এই রবীন্দ্র দাস সে নিজেও সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। কোন জায়গায় গেলে নিজের সন্তানকে বিক্রি করে দিতে হয়, এই ঘটনা দিনের পর দিন আমাদের রাজ্যে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়গুলি সামগ্রিকভাবে আমাদের এই সম্মেলনের মধ্যে উঠে এসেছে। গ্রামীণ এলাকায় সংকট, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক নেই, শিক্ষা প্রতিষ্ঠান কমিয়ে আনছে, 400-এর উপরে সিঙ্গেল টিচার দিয়ে চলছে। এবং সেই সমস্ত জায়গাগুলিতে তফসিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, তাদের বসবাস বেশি, তারাই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। একইভাবে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার নেই, নার্স নেই, রাজ্য থেকে গ্রামীণ স্তর পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, ওষুধপত্র পাওয়া যায় না। তেমনি রাস্তাঘাট আজকে তো গাড়ি চলার অনুপযুক্ত হয়ে গেছে, এবং এমন নিম্নমানের কিছু সংস্কারের কাজ হচ্ছে যেটা রুটি বেলার মতো পিচের রাস্তা তুলে ফেলছে মানুষ, জনগণ এরকম জায়গায় চলে গেছে। তো এগুলি হচ্ছে। পানীয় জলের জন্যে মা বোনেরা রাস্তায় বসতে হচ্ছে, বিদ্যুৎ একবার গেলে আর ফিরে আসছে না। জল সেচের ব্যবস্থাগুলি বামফ্রন্ট সরকারের সময় এই যে পরিকাঠামোগুলি ছিল সেগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। তেমনি আলোচনার মধ্যেই উঠে এসেছে মৎস্যজীবী, তারপরে লন্ডিজীবী, চর্মশিল্পী, হরিজন অংশের মানুষ যারা, তাদের জন্য পেশাভিত্তিক উন্নয়ন প্রকল্পে যে কর্মসূচিগুলি গ্রহণ করেছিল বামফ্রন্ট সরকারের সময়ে, হয় বন্ধ করে দিয়েছে অথবা সংকুচিত করে ফেলেছে। ফলে চরম সংকটে পড়েছে। স্টাইপেন্ড, বুক গ্র্যান্ট, স্কলারশিপ দেওয়া হচ্ছে না, এবং সময়ের সঙ্গে সঙ্গতি রেখে তা বৃদ্ধি করা হচ্ছে না। দিনের পর দিন সেটাকে সংকুচিত করে নিয়ে আসছে। এই জায়গার মধ্যে মানে হাজার হাজার ছেলে মেয়েদের এই বকেয়া পড়ে থাকছে, এটার জন্য কোনো নজরেই দিচ্ছে না। এই বিষয়গুলি, এই জীবন যন্ত্রণার কথা সামগ্রিকভাবে আমাদের এই সম্মেলনের মধ্যে উঠে এসে আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে আমরা এই সম্মেলনের মধ্যে আলোচনা হয়েছে। আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ের মধ্যে এডিসি নির্বাচন আসন্ন। এই এডিসি এলাকাতেও এক সময়ে বামফ্রন্টের সময়ে উপজাতি এলাকার মানুষের উন্নয়নের জন্য যে কর্মসূচি ছিল সেগুলি আজকে স্তব্ধ হয়ে গেছে।
সেখানেও লুটতরাজ চলছে। তার বিরুদ্ধে আমাদের এই সম্মেলন থেকে প্রস্তাব নেওয়া হয়েছে যে এডিসি এলাকার এই দুরবস্থা কাটিয়ে তোলার জন্যে এই অব্যবস্থা থেকে এডিসিকে মুক্ত করতে হবে। এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে আমাদের এই সম্মেলনে। আমরা যে বললাম যে আমাদের এই উদ্বোধনী পর্বে কমরেড জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা এবং আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা মানিক সরকার এই সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেছেন এবং ডক্টর বিক্রম সিং সারা দেশের দলিত শোষণ মুক্তি মঞ্চের নেতা, তিনি এই সম্মেলনে বক্তব্য রেখেছেন। সব মিলে আমরা এই সম্মেলন থেকে এই 8টি প্রস্তাব এই সম্মেলন থেকে আমরা গ্রহণ করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রস্তাবগুলির নাম আমি আপনাদের সামনে উল্লেখ করছি। একটা হচ্ছে রেগা পুনর্বহাল রাখা, এই জি রামজি বিল প্রত্যাহারের দাবিতে প্রস্তাব, নেশা বিরোধী প্রস্তাব, এডিসি নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয় করুন প্রস্তাব। 4 নম্বর হচ্ছে শিল্প প্রতিষ্ঠানে বৈষম্য রোধে বিধি প্রণয়ন করা পক্ষে প্রস্তাব, সংরক্ষণের নিয়ম মেনে সরকারি চাকরি বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ চালু করার প্রস্তাব, দেশব্যাপী দলিত নির্যাতনের বিরুদ্ধে প্রস্তাব এবং ইরান ও ভেনেজুয়েলার উপর সাম্রাজ্যবাদীদের আক্রমণ তার বিরুদ্ধে এবং বিশ্ব শান্তির পক্ষে এই প্রস্তাব আমরা গ্রহণ করেছি। সংরক্ষণের সাংবিধানিক অধিকার ও ত্রিপুরায় পদোন্নতি সংকট বিষয়ে নিরসনের জন্য এই প্রস্তাবগুলি এই সময়ের মধ্যে আমরা সম্মেলন থেকে গ্রহণ করেছি। সর্বশেষ এই সম্মেলন থেকে আমরা দেখেছি, এই সম্মেলনে আমরা প্রাথমিক স্তর থেকে একেবারে রাজ্য স্তর পর্যন্ত সম্মেলনে নতুন নতুন নেতৃত্ব সেখানে উঠে এসেছে। সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এবার যে রাজ্য কমিটি গঠন করেছি, এর আগে ছিল রাজ্য কমিটির সংখ্যা 127 জনের, কিন্তু এবার আমরা রাজ্য কমিটি গঠন করেছি 159 জনের। আমাদের এটা করার পেছনে মূল বিষয় হচ্ছে এই 2025 সালে 24 সালের তুলনায় মেম্বারশিপ দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। 24 সালে আমাদের সর্বমোট মেম্বারশিপ ছিল 43,000, এই বছর আমাদের মেম্বারশিপ বেড়ে হয়েছে 67,000। তো নেক্সট আমাদের মেম্বারশিপের লক্ষ্য হচ্ছে 1,35,000 সভ্যপদ করা। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা যাচ্ছি। এই জন্যে আমাদের এই কমিটিকেও নতুন নেতৃত্ব উদ্দীপ্ত করা, এই নেতৃত্বদের আমরা এই কমিটির মধ্যে যুক্ত করে আমরা কমিটি গঠন করেছি। এতে আমরা 159 জন কমিটির সদস্য, আমরা এর মধ্যে কিছু বাদ গিয়েছে, 58 জন নতুন আমরা অন্তর্ভুক্ত করেছি। আর এই সম্মেলন থেকে আমরা 22 জনের সম্পাদক মণ্ডলী গঠন করেছি। আর সম্পাদক সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন সভাপতি কমরেড রতন ভৌমিক, সাধারণ সম্পাদক কমরেড সুধন দাস। এইভাবে আমরা এই সম্মেলন সমাপ্ত করেছি। এই সম্মেলন থেকে আমরা এই আহ্বানে রেখেছি, রাজ্যের জনবিরোধী স্বৈরাচারী অত্যাচারী এই সরকারের হাত থেকে রাজ্যকে মুক্ত করতে হবে। এছাড়া দলিত পিছিয়ে পড়া অংশের মানুষের বিকল্প কোনো পথ নেই। সেজন্যে এই অবস্থার পরিবর্তন করার জন্যে আগামী দিন লড়াইকে শক্তিশালী করতে হবে। এবং তার সঙ্গে আমরা একটা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি। আগামী এপ্রিল মে 2 মাস আমরা সারা রাজ্যব্যাপী সভ্যপদ সংগ্রহ করব। জুন জুলাই মাস আমরা প্রাথমিক কমিটি থেকে অঞ্চল স্তর পর্যন্ত রাজ্য স্তর পর্যন্ত প্রস্তুতি, অগাস্ট সেপ্টেম্বরে প্রাথমিক স্তর থেকে অঞ্চল স্তর পর্যন্ত পদযাত্রা, গ্রুপ সভা, বাজার সভা, মিছিল, পদযাত্রা এগুলি আমরা সংগঠিত করব। অক্টোবর নভেম্বরে
জেলা স্তরে ডিএম অফিসে, এসডিএম অফিসে গণ ডেপুটেশন ইত্যাদি সংগঠিত করব। ডিসেম্বর মাসে রাজ্যব্যাপী বৃহত্তর জমায়েত করে আমাদের এই দাবি সনদ তার বাস্তবায়নের জন্যে আমরা নিয়ে যাব। 10 দফা দাবি সনদ আমাদের এই সম্মেলনে গৃহীত হয়েছে। তার সঙ্গে স্থানীয় দাবিকে যুক্ত করে এই আন্দোলন আগামী দিন করব। এই আন্দোলনে সমস্ত অংশের, শুধু তফসিলি অংশের মানুষ না, অন্যান্য গণতান্ত্রিক মানুষকেও এই আন্দোলনে সামিল হওয়ার জন্যে এবং এই অত্যাচারী সরকারের হাত থেকে, এই দুরবস্থা থেকে রাজ্যকে মুক্ত করার জন্যে সবাইকে এগিয়ে আসার জন্যে আমরা এই সম্মেলন থেকে আহ্বান জানিয়েছি। এই সম্মেলন থেকে 10 দফা দাবি সনদ গ্রহণ করেছি। এই দাবিগুলির অন্যতম হচ্ছে সম্পূর্ণ সরকারি খরচে সকলের শিক্ষা এবং স্বাস্থ্য চাই। এসসি ছাত্রছাত্রীদের সকল স্তরে স্টাইপেন্ড ও স্কলারশিপ বৃদ্ধি করতে হবে এবং নিয়মিত দিতে হবে। স্টাইপেন্ডের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিতে হবে। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ কার্যকরী করতে হবে। 2, সমস্ত সরকারি আধা সরকারি দপ্তরে অবিলম্বে শূন্যপদ পূরণ করতে হবে। নিয়োগ ও প্রমোশনে সংরক্ষণ শিথিল করা চলবে না। সমস্ত সরকারি ক্ষেত্রে সংরক্ষণ চালু করতে হবে। রেগায় প্রকল্প পুনর্বহাল রেখে 200 দিনের কাজ ও 600 টাকা মজুরি করতে হবে। 3, যেই সমস্ত পরিবার ভূমিহীন, পাকা গৃহ নেই, তাদের প্রয়োজনীয় ভূমি ও প্রত্যেকের বাড়িতে পাকা গৃহ নির্মাণ করে দিতে হবে। অর্থমূল্য ন্যূনতম 5 লক্ষ টাকা করতে হবে। সামাজিক ভাতার পরিমাণ 5000 টাকা করতে হবে। যাদের বাদ দেওয়া হয়েছে তাদের এবং যারা পাওয়ার উপযুক্ত তাদের সকলকে ভাতা দিতে হবে। এটা আমরা দেখেছি যে বামফ্রন্ট সরকারের সময় 4,19,000 ভাতা প্রাপক ছিল। একটা বিরাট সংখ্যাকে, প্রায় 1 লক্ষ ভাতা প্রাপককে বাদ দেওয়া হয়েছে। সেই ভাতা প্রাপককে যুক্ত করতে হবে। 5 নম্বর, প্রত্যেক পরিবারকে 100 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে। বিদ্যুৎ বেসরকারীকরণ চলবে না। মাথা পিছু 10 কেজি চাউল বিনামূল্যে দিতে হবে। 6, তপশিলীদের ব্যবসা ও শিল্প উদ্যোগীদের সাহায্যের আনুপাতিক সংরক্ষণ করতে হবে। সরকারি উদ্যোগে নির্মিত বাণিজ্য প্রতিষ্ঠান, বাজার শেড, বাজার স্টলে সংরক্ষণ করতে হবে। 7, মৎস্যজীবী, চর্মশিল্পী, লন্ড্রিজীবী ও হরিজন সহ তফসিলীদের পেশাভিত্তিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। 8, জাত ভিত্তিক জনগণনা অবিলম্বে করতে হবে। 9, ত্রিপুরায় একটি লোকসভা আসন বৃদ্ধি করে তপশিলীদের জন্য সংরক্ষণ করতে হবে। 10, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে এবং ন্যূনতম প্রয়োজনীয় 14টি সামগ্রী কম দামে রেশন দোকানের মাধ্যমে সরবরাহ করতে হবে। এই 10 দফা দাবি আমরা এই সম্মেলন থেকে গ্রহণ করেছি, যার ভিত্তিতে রাজ্যব্যাপী আন্দোলন সংগঠিত করব। এই আন্দোলনে সকল অংশের মানুষ, এটা শুধু তফসিলি অংশের দাবি না, এই দাবি সামগ্রিকভাবে এই রাজ্যের গরিব অংশের মানুষের দাবি। জাতি, উপজাতি, সংখ্যালঘু, ওবিসি তথা গরিব অংশের মানুষের দাবি এই তার মধ্যে দিয়ে তুলে ধরেছি। এই আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করছি। নতুন কমিটি কত বছরের জন্য তৈরি হবে? 3 বছর। 3 বছরের জন্য এই কমিটি গঠিত হয়েছে।